এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক হুঁশিয়ারিতেই নড়ে চড়ে বসল ভারত সরকার। নয়াদিল্লিতে তলব করা হয়েছে বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। করছেন এই ধরনের ফাঁকা আওয়াজ তারা দিলেন। চাইছেনটা কি? যুদ্ধ চাইছেন? আমি জানি না। ভোটের আগে, নির্বাচনের আগে ফের একটা বড়সড় গেম যে মোহাম্মদ ইউনূস খেলতে চাইছেন এবং নির্বাচনটা পেছাতে চাইছেন, তা কিন্তু এই পদক্ষেপগুলো স্পষ্ট করে দিচ্ছে। তবে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আর ছাড় নয়, আর সহ্য নয়। তোমরা আমাদের বিপক্ষে বললে আমরাও কিন্তু পাল্টাটা দেবো। এবং আপনারা ভাবুন যে এই হাই কমিশনার যিনি ভারতবর্ষে এই মুহূর্তে আছেন, বাংলাদেশ হাই কমিশনার, তাকে যদি 50 কোটি ভারতীয় ঘিরে ধরে, তাহলে তিনি কি করবেন? ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে, তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা। সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দায় পড়বে। খেয়াল করেন যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার 3 দিনের মাথায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশে কঠিন বড় বিপদে পড়ে গেল এবার বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেছে এবার ভারতীয় মন্ত্রী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যেই সবকিছু চিত্র পাল্টে গেছে। এবার ভয়াবহ বিপদে পড়ে গেল তাহলে কি বাংলাদেশ? এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন ইতিমধ্যেই কি কি ঘটনা ঘটে গেছে। যাই হোক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে মূল ভিডিওগুলো দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। ঘটনা সূত্রপাত বাংলাদেশের ভারত বিরোধী ছাত্রনেতা তার কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে। সেখানে বাংলাদেশ সরাসরি দাবি করে যে ভারত এই টার্গেট কিলিংটি করেছে এবং এর সাপেক্ষে তারা কোনো রকম যুক্তি, তথ্য কিংবা কোনো রকম নথি ভারতের হাতে কিংবা আন্তর্জাতিক স্তরে কিন্তু তুলে দিতে পারেনি। উল্টে কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরো এক ছাত্রনেতা হাসনাত সরাসরি ভারতকে উদ্দেশ্য করে 7 সিস্টার্স কেটে নেব, ভারতকে ভাগ করে দেব, এই ধরনের অসংবেদনশীল কথাবার্তা শুধু বলেছেন তাই নয়, তিনি ভারতকে সরাসরি হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন। তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সে অর্থে প্রভাবই ফেলেনি, কিন্তু ভারত এই ধরনের কথাবার্তার জাস্টিফিকেশন বাংলাদেশের পক্ষ থেকে চেয়েছে। আজকে হাই কমিশনারকে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। এই তলবের পরেই বাংলাদেশ সরকার কি করে? বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা কেন্দ্র যেটি বাংলাদেশে বর্তমানে আছে, তার যাবতীয় কর্মপদ্ধতি, কর্মপ্রণালী, কার্যক্রম বন্ধ করে দেয় এবং বাংলাদেশের ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন ঘেরাও করার অভিযান কিন্তু ডাকা হয়, যা কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্ককে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে গেল। হাই কমিশনার বা হাই কমিশন ঘেরাও করার কর্মসূচি কোনো দেশ যদি ডাকে, তাহলে কিন্তু নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সেই দেশ অপর দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না। এবং এক্ষেত্রে ভারত ধরে নিচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। ফলে ধরেই নেওয়া যায় বাংলাদেশ অচিরেই ভারত থেকে চাল, ডাল, দুধ, ডিম এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমদানি করা বন্ধ করার সাহস দেখাবে। যদি সেই সাহস তারা না দেখায়, তাহলে দূতাবাস ঘেরাও করার অভিযান কিংবা হাই কমিশন ঘেরাও করার অভিযান আলটিমেটলি সাকসেসফুল কিন্তু হবে না। কারণ হাই কমিশন ঘেরাও করা অত্যন্ত বালখিল্য একটা পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কিছুই কিন্তু পাবে না বাংলাদেশের সরকার। কিন্তু যদি সরকার এই ধরনের অভিযানকে প্রশ্রয় দেয়, তাহলে কিন্তু ভারতের পক্ষ থেকে ড্রাস্টিক এবং অ্যাগ্রেসিভ কিছু স্টেপ নেওয়া হবে। তা ভারতের বিদেশ মন্ত্রকের এই প্রেস কনফারেন্স এবং ভারতের হাই কমিশনারকে ঘেরাও করে ভারতের থাকা বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে তলব করা হয়েছে, যিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতবর্ষে এই মুহূর্তে তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসাবে পোস্টেড। তাকে 17ই ডিসেম্বর তলব করা হয়েছে। কিসের জন্য? বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার জন্য। এবং এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিস্ট এবং এক্সট্রিমিস্ট এলিমেন্টসরা বাংলাদেশে বসে ভারতবর্ষের সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষে যে ইন্ডিয়ান মিশন টু ঢাকা, অর্থাৎ ঢাকাতে ভারতের যে মিশন আছে, যে উন্নতি প্রকল্পে দুই দেশের সম্পর্ক ভালো রাখার যে
কর্মব্যস্ততা আছে সেইটাকে যারা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে তাদের বিপক্ষে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য আজকে ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে কিন্তু তলব করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি পদক্ষেপ। শেষ 1 বছরে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। এবার এই পুরো বিষয়টি ইচ্ছাকৃত সৃষ্টি, আপনারা অনেকেই বুঝতে পারছেন, কারণ বাংলাদেশের যাবতীয় গোয়েন্দা ব্যর্থতাটাকে যদি ঢাকতে হয় তাহলে ফের ভারত বিরোধী একটা জিগির তুলতে হবে, ভারতের দিকে সবটা ঘুরিয়ে দিতে হবে এবং পুরো পরিস্থিতির জন্য ভারতই দায়ী। বাংলাদেশের ইতিহাসের জন্য ভারতই একমাত্র খারাপ এবং দুর্বলতম খারাপ প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী রাষ্ট্র। এই ধরনের কিছু জিনিস বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা হবে এবং সেই পুরনো খেলা মোহাম্মদ ইউনূস খেলছেন, যা ভারত কিন্তু ধরে ফেলেছেন। সেকেন্ড, এখানে বলা হয়েছে ইন্ডিয়া কমপ্লিটলি রিজেক্ট the false narrative sought to be created by the extremist element regarding certain recent event in Bangladesh. Interesting হলো সেকেন্ড লাইনটি, আপনারা শুনুন। It is fortunate that the interim government has neither conducted thorough investigation nor shared meaningful evidence with India regarding the incident. অর্থাৎ বর্তমানে ছাত্রনেতাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতকে তো দায়ী করেই ফেলেছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ, কোনো তথ্য ভারতের হাতে তারা তুলে দেয়নি। উল্টে তারাও কিন্তু থরো ইনভেস্টিগেশন করছে না, যা ভারত পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার যে ফাঁদটা পাঠার চেষ্টা করছিল, সেই ফাঁদ আসলে কোনোভাবে সফল হতে দিচ্ছে না ভারত। তৃতীয়ত, যেখানে ইম্পর্টেন্ট কথা সেটা হলো ইন্ডিয়া হ্যাজ ক্লোজড অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পিপল অফ বাংলাদেশ রুটেড ইন দ্য লিবারেশন স্ট্রাগল। অর্থাৎ স্বাধীনতার সময় থেকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশিদের সঙ্গে ভারতবর্ষের যে কানেকশন তা কিন্তু ছিল এবং and strengthened through various development people to people initiative, এবং আমরা সমস্ত কিছু করেছি, people to people initiative নিয়েছি, বাংলাদেশের উন্নতির জন্য সবকিছু করেছি। কিন্তু বর্তমানে যেভাবে পিস এবং স্টেবিলিটি বিনষ্ট হচ্ছে তা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না এবং আপনি যখন ভারতের বিপক্ষে এই ধরনের অভিযোগ তুলছেন সেই অভিযোগকে আমরা রিজেক্ট করছি এবং এর সপক্ষে কোনো প্রমাণ বা তথ্য যদি থাকে আপনারা আমাদের কিন্তু পাঠান। পাশাপাশি শেষে যেখানে লেখা আছে উই এক্সপেক্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু এনশিওর দ্য সেফটি অফ মিশন অ্যান্ড পোস্ট ইন বাংলাদেশ কিপিং উইথ দ্য ডিপ্লোম্যাটিক যে রিলেশন আছে সেটার কথা বলা হয়েছে। পাকিস্তান তো দিনের পর দিন আমাদের জঙ্গি হামলায় রীতিমতো ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের হাই কমিশনারের অফিসকে কিন্তু ঘেরাও করা হয়নি। আমি জানি না এটা কি ধরনের রাজনৈতিক চরিত্র মোহাম্মদ ইউনূস এস্টাবলিশ করতে চাইছেন বাংলাদেশে, কিন্তু এই উগ্র ইসলামিক এক্সট্রিমিস্টদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশ যে আসলে অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। গুলিবিদ্ধ হলেন এক ছাত্র নেতা। মোহাম্মদ ইউনূস কোনো তদন্ত কমিটি করে বিষয়টার পিছনে কারা আছে, কিভাবে পুরো প্রসেসটি হয়েছে আন্তর্জাতিক স্তরকে জানাতে পারতেন। যদি ভারতের সঙ্গে কোনো রকম তিনি লিঙ্ক আপ পেতেন, তিনি ভারতকে ডকুমেন্ট দিতে পারতেন, আন্তর্জাতিক স্তরের সামনেই বলতে পারতেন, কিন্তু কোনো কিছু ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরের সামনে না বলে তিনি ভারতকে অভিযুক্ত করলেন, ভারতের বিপক্ষে মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন। তিনি তার ছাত্র নেতাদের রাস্তায় নামিয়ে দিলেন, যারা আবার চিকেন স্নেককে কেটে দেওয়ার চেষ্টা করলেন, শিলিগুড়ি করিডোরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের ফাঁকা আওয়াজ তারা দিলেন। চাইছেনটা কি? যুদ্ধ চাইছেন? আমি জানি না। ভোটের আগে, নির্বাচনের আগে ফের একটা বড়সড় গেম যে মোহাম্মদ ইউনূস খেলতে চাইছেন এবং নির্বাচনটা পেছাতে চাইছেন তা কিন্তু এই পদক্ষেপগুলো স্পষ্ট করে দিচ্ছে। তবে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর ছাড় নয়, আর সহ্য নয়। তোমরা আমাদের বিপক্ষে বললে আমরাও কিন্তু এবার পাল্টাটা দেব এবং আপনার ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা। সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দায় পড়বে। খেয়াল করেন যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার 3 দিনের মাথায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ী করেছে যে কিছু
চরমপন্থী গোষ্ঠীর বক্তব্য, তাদের কর্মকাণ্ডকে ঘিরে ভারত মনে করছে যে তাদের স্থাপনাগুলো নিরাপদ নয়। তার মানে হচ্ছে এইটা কিন্তু একটা কি বলবো, রেড সিগন্যাল না বললো গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত কিন্তু দিল। এবং এরপরে রেড সিগন্যাল কোথায় যে দাঁড়াবে দর্শক বুঝতে পারছি না। একটু আমরা বিশ্লেষণ করি পরিস্থিতিটা, যে কেন কোন প্রেক্ষাপটে। মূল বিষয়টা সাম্প্রতিক সময়ে যেটা ঘটলো ওসমান হাদিকে ঘিরে। ওসমান হাদিকে গুলি করার সাথে সাথেই কেউ কেউ বললো যে তারা সীমান্ত পেরিয়ে চলে গেছে। ডাকা হলো ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে, বলা হলো যদি ভারতে পৌঁছায় এই হত্যার চেষ্টাকারীরা, তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয়। আর একটা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ব্যাপারে তাদেরকে ফেরত পাঠানো হলো এবং শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার মানে অনুরোধ করা হলো। ওই দিনই কিন্তু ভারত প্রতিক্রিয়া জানিয়েছে, বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল, এটা চায় না, বরং তারা চায় নির্বাচন চায়। এরপর 3 দিনের মাথায় ডাকা হলো। বোঝা যাচ্ছে যে সর্বদলীয় যে প্রতিবাদ সমাবেশে 7 সিস্টার্সকে নিয়ে আসনাত আব্দুল্লাহ কিছু বক্তব্য দিয়েছে, আরো কেউ কেউ বলেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলা হয়েছে, ভারতকে রুখে দেওয়ার কথা বলা হয়েছে, এবং লাশের বদলে লাশ, এই সমস্ত বক্তব্যে ভারত সম্ভবত চিন্তিত হয়েছে বা উদ্বেগ প্রকাশ। মানে জবাব পাল্টা জবাব। হাসনাত আব্দুল্লাহ 7 সিস্টার্স তিনি ভেঙে ফেলার কথা বলেছেন, ভেঙে দেওয়ার কথা বলেছেন। উসমান হাদির ঘটনার পরে কিন্তু এই যে ঘটনাগুলো এগুলো আসছে। এখন সামনে নির্বাচন, এই নির্বাচনের সামনে যদি ভারতের সাথে এরকম টক্কর দেওয়া হয়, ভারতের সাথে যদি এরকম পাল্টাপাল্টি কথা হয়, তাহলে কোনো বড় বিপদে পড়বে বাংলাদেশ? এই সংখ্যা আশঙ্কা এটা কি আছে? আপনারা কি মনে করেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত কি ছেড়ে দেবে? এদিকে বাংলাদেশও কিন্তু মানে ছাড় দেওয়ার মতো না। বাংলাদেশও ভারতীয় হাই কমিশনার ঘেরাও করার কার্যক্রম তারা করেছে এবং ঘেরাও করা হয়েছে। তো সেখান থেকে আসলে কতটুকু লাভ হবে, ভারতের সাথে লড়ে আসলে আমরা কতটুকু টিকতে পারবো, এগুলো হইতেছে মানে আমাদের আবেগে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলি। ভারত ভারত, বাংলাদেশ বাংলাদেশ। তবে একটা কথাই, অন্যায় যদি করে, সে ভারত হোক আর যেই হোক, পাকিস্তান হোক, যুক্তরাষ্ট্র হোক, সে অন্যায় কিন্তু আমরা ছাড় দেব না এবং দিতে রাজিও না। যাই হোক, আশা করছি আপনারা ভিডিওটা দেখেছেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত নেবেন। এবং হাসনাত আব্দুল্লাহ বা তার মতো অনেকেই আছে ভারতকে নিয়ে একটু কি বেশি বেশি বলে ফেলে কিনা, যেটা আমাদের করার সাধ্যের বাহিরে। আমরা একটা বললাম, সেটা কন্ট্রোল দিতে পারলো না সরকার, সে দায়ভার কে নেবে? সরকার নেবে না আমি নেব? আমরা দেখা গেছে এমন একটা কথা বললাম যেটা কোনো যুক্তিতেই পড়ে না, কিন্তু সেটা সরকার ট্যাকল দিতে পারছে না। সেই ধাক্কা কিন্তু সরকারের উপরে গিয়ে পড়ছে, সেটা সরকার ট্যাকল দিতে পারছে না। দোষ কিন্তু আমার হচ্ছে না, দোষ হচ্ছে সরকার। আর কি করে সরকার, তাই না? তো যাই হোক, আপনাদের মতামত লিখবেন আমাদের কমেন্ট বক্সগুলোতে। ধন্যবাদ।